আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি কখনো এই ধরনের কোনো কথা শুনছেন যে যেই মানুষগুলো সহজে রাগে না, ওই মানুষগুলোর রাগ সাধারণত দেখার মতো হয়। এর অর্থ হচ্ছে আপনাকে যদি আমি কিছু একটা বলি, লাইক কোনো একটা বকা দিই, আপনি হয়তো খুব সহজে রাগ হয়ে যাবেন। এখন আপনি সহজে রাগ হয়ে যাচ্ছেন মানে আপনি খুব সেন্সিটিভ একটা মানুষ, ঠিক আছে? আপনি খুব ইমোশনাল একটা মানুষ, এই জন্য আপনি রাগ হয়ে গেছেন। দ্যাটস এ গুড থিং। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিনা সহজে অত রাগে না। লাইক আপনি ওকে গালি দিলেন, ও মনে মনে এটা ভাবতেছে যে আরে এই মানুষটা হয়তো একটু ফ্রাস্ট্রেট হয়ে আছে, ওর জীবনে হয়তো কিছু একটা হয়েছে, ওই জন্য গালি দিয়ে ভাই কী হয়েছে আপনি বলেন, একটু শান্ত হন। মানে এই ধরনের একটা মানুষ, শান্তশিষ্ট মানুষ। তো এই মানুষগুলো সাধারণত সচরাচর কখনোই রাগে না, কারণ সে মনে মনে রাগটাকে খায় ফেলে। কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ের মধ্যে ও নিশ্চয়ই কোনো না কোনো ধাক্কা খায়। মানে ও যদি রাগে, তাহলে জীবনের কোনো না কোনো পর্যায়ে খুব বড় কোনো ধাক্কা খাওয়ার পরে রাগটা হয়। এবং সেই মানুষটা যে কিনা সচরাচর রাগে না, ওই মানুষটা যদি রাইগা যায় তাহলে কত বড় ধরনের কিছু হয়ে যেতে পারে। প্রতিশোধমূলক জিনিসপত্র আপনারা মুভির মধ্যে হয়তো দেখেন, বাট মুভির জিনিসটা মনে হয় একটু বাড়ায় চাড়ায় দেখানো হয়। কিন্তু বাস্তব জীবনে হয়তো অত বাড়ায় চাড়া না হলেও কিছু একটা হয়, সেই জিনিসটা আমি আজকে একটু বলবো। একটা ঘটনা সম্পর্কে আমি বলবো, যেটা কিনা আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন একটা ঘটনা ঘটছিল। আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে একটা শান্তশিষ্ট ভদ্র মানুষ যে কিনা সহজে রাগে না, ওই মানুষটার রাগ কীভাবে কী হয় আমি জিনিসটা দেখছিলাম। সো ওই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আমি আপনাকে বলবো। আমরা এসএসসি পরীক্ষার পরে আপনারা তো জানেন যে বাংলাদেশ থেকে মানে তাবলিগ সিল্লার একটা প্র্যাকটিস হয়। অন্যান্য ধর্মাবলম্বী যে মানুষগুলো আছে তাদেরকে আমি একটু বলি, তাবলিগ সিল্লা এই জিনিসগুলো হচ্ছে মুসলমানরা তাদের ধর্ম প্রচার করার একটা প্র্যাকটিস করে। ওই জিনিসটাকে তাবলিগ, ওই প্র্যাকটিসটাকে সাধারণত তাবলিগ বলা হয়। তাবলিগ সাধারণত 3 দিনের হয়, 10 দিনের হয়। বাট যখন আমরা সিল্লাহ শব্দটা উচ্চারণ করি, এই জিনিসটা হচ্ছে 40 দিনের জন্য একটা প্র্যাকটিসের একটা সেশন বলতে পারেন। আমি অন্য ধর্ম যে মানুষগুলো আছে তাদেরকে বুঝাইতেছি, 40 দিনের একটা সেশন বলতে পারেন, বা এই টাইমের মধ্যে আমরা এই প্র্যাকটিসটা করি। আবার এটাকে বলে এক সিল্লা, ঠিক আছে? 2 সিল্লা হলে 4 দুগুণা 8, 80 দিন। 3 সিল্লা হলে 3 4 12, 120 দিন, ঠিক আছে? এরকম জিনিস আর কি হয়। তো আমরা এক সিল্লার জন্য গেছিলাম, মানে 40 দিনের জন্য এই ধর্ম প্রচারের যে প্র্যাকটিসটা এটা করতে আমরা গেছিলাম। এটা পুরো বাংলাদেশের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট এই এসএসসি পরীক্ষার পরবর্তীতে, এইচএসসি পরীক্ষার পরেও হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকার মধ্যে এই প্র্যাকটিসটা করার জন্য যায়। তো আমাদের গ্রুপের মধ্যে 30 জন কি 35 জনের মতো ছিল। তো এই গ্রুপের মধ্যে আমাদের স্কুলের বেশ কয়েকজন স্টুডেন্ট ছিল, এবং আমাদের প্রতিবেশী আরেকটা স্কুল ছিল, ওই স্কুলেরও বেশ কিছুজন স্টুডেন্ট ছিল, আরও আশেপাশের বেশ কিছু স্টুডেন্ট, এবং 5-6 জন মুরব্বী ছিল, মানে যারা আমাদেরকে গাইড করবে, গুরুজন, ঠিক আছে? তো আমরা যখন গেলাম 40 দিনের সেশনের মাঝামাঝি কোনো একটা সময়ের মধ্যে, আমাদের গুরুজন কোনো এক সকালবেলা 10টা কি 11টা বাজে, দুপুর হবে এরকম একটা অবস্থা। তো ওই সময়ের মধ্যে গুরুজনরা আমাদেরকে পরামর্শ দিচ্ছিল যে তোমরা এই জিনিসটা করো, সেই জিনিসটা করো, তুমি তো এই জিনিসটা ভালো করে করো না, সেটাকে আরও একটু ভালো করতে পারো, মানে সলা পরামর্শ দিচ্ছিল, সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিল। এবং দিক নির্দেশনা দিতে দিতে আমাদের সামনে থাকা ওই অন্য একটা স্কুল থেকে আসা মানুষ, একটা ছেলে, আমাদের এক বন্ধুকে, আমার বন্ধুর নাম আমি বলি মহি, ঠিক আছে? শর্ট ফর্ম বলি। মহিকে একটা অপবাদ দিয়ে ফেলছে। কি একটা অপবাদ দিছে আমি এখন খেয়াল নাই আমার, বাট ও কোনো একটা কাজ করে নাই ভালো করে, বা এই ধরনের কোনো একটা জিনিস, অথবা কোনো একটা জিনিস নিছে কিন্তু পরবর্তীতে ফেরত দেয় না, এই ধরনের একটা সম্ভাবনা, বা হতে পারে এই ধরনের একটা কাজ করছে, এরকম কোনো একটা অপবাদ দিছে। এখন মহি ছিল শুধু আমাদের মানে ব্যাচে না, বরং এই পুরো গ্রুপটার মধ্যেই সবচেয়ে শান্তশিষ্ট, ভদ্র, নম্র বলতে মানে যা বুঝায়, ভালো ছেলে বলতে যা বুঝায়, শান্ত ছেলে বলতে যা বুঝায়, সে ছিল ওই মানুষটা। এখন ওকে যখন এই অপবাদটা দিছে, আমরা অত বেশি একটা সিরিয়াস হইনি, কারণ আমরা বুঝতেছি যে ও ফাত্রুমে মানে জাস্ট এমনিতেই বলছে জিনিসটা। ওকে তো দেখছিলাম যে এই ধরনের, এই কাজটা করে না, বা মানে একটু রিল্যাক্সেই বলতেছিল এই জিনিসটা, ঠিক আছে? আমরা অনেক দিন হয়েছি একসাথে থাকতেছি, তো আমাদের মধ্যে ওই ধরনের একটা ফ্রেন্ডশিপ, মানে আমার সাথে ওর, মানে যদিও ও ডিফারেন্ট একটা স্কুল থেকে আসা একটা পাবলিক, বাট আমাদের মধ্যে একটা বন্ডিং চলে আসছিল।
ঠিক আছে, এমন না যে আমরা দুই পক্ষ দুইজনকে দেখতে পাই না, এরকম না। আমাদের মানে গলায় গলায় হাত দিয়ে চলার মতো এরকম একটা বন্ধুত্ব। বাট মহির সাথে ওদের আবার অত বন্ডিং হয়তো ছিল না। তো যেই মুহূর্তে ও অপবাদটা দিছে, আমরা অত বেশি একটা সিরিয়াস হই নাই, কিন্তু আমরা দেখি পাশে থেকে মহি হঠাৎ করে উঠলো এবং উঠা তার দিকে যাওয়া শুরু করলো খুবই ঠান্ডাভাবে, এরকম না যে চিৎকার চেঁচামেচি কইরা কইরা। ও সামনে গেল এবং চোখের পলকটা ফালাইয়া যখন খুললাম তখন দেখলাম যে ওর হাতটা উপরে উঠা ওর গালের মধ্যে ঠাস করে পড়ে গেছে। এবং এই চরের সাউন্ডটা আশপাশের দেয়ালে, আমরা তো মসজিদের ভিতরে ছিলাম, মসজিদের চার দেয়ালের মধ্যে বাড়ি খাইয়া প্রতিধ্বনিত হইয়া এরকম গুরু গম্ভীর একটা সাউন্ড আসে। মানে ও এত জোরে মারছে চটটা, ঠাস মানে আমরা প্রতিধ্বনি শুনতে পারছি, বুঝছেন? আশপাশ থেকে এই সাউন্ডের প্রতিধ্বনি পাইছি আমরা। এবং এরপরে আমি হাসতেছি কারণ এন্ডিংটা খুব ভালো ছিল, ঠিক আছে, এন্ডিংটা খুব সুন্দর ছিল, আমি এর জন্য হাসতেছি, খুশির আনন্দের হাসি এটা। সেটা হচ্ছে পরবর্তীতে তো মানে মহিবুল্লাহ, আমরা তো সবাই শখ হয়ে গেছে, তাই না? যে চরটা খাইছে ও শখ হয়ে গেছে যে হইলটা কি। তখন মহিবুল্লাহ আবার চেঁচামেচি করে বলতেছি যে আমাদের যারা গুরুজন ছিল ওরা বলতে গেলে আমাদের এলাকার মানুষ, ঠিক আছে, আত্মীয় স্বজনদের মতোই আর কি। তো মহিরও আত্মীয় স্বজনই বলতে গেলে, ডাইরেক্ট আত্মীয় স্বজন ওরা। তো ওনাদের দিকে তাকায় বলতেছে যে আপনারা কি করতেছিলেন? হ্যাঁ, ও আমাকে অপবাদ দিয়ে ফেলছে। মহি এটা বলতেছে, এই গুরুজনদেরকে বলতেছে, এই ছেলেটা আমাকে অপবাদ দিয়ে ফেলছে, আপনারা কি করতেছেন? আপনারা ওকে কিছু বললেনও না। আপনারা তো জানেন এই ধরনের কাজ আমি করি না, আমি করি নাই, আমি স্বীকার করতেছি, আমি এই ধরনের কোনো কাজই করি নাই, কিন্তু ও আমাকে অপবাদ দিল, আপনারা কিছু বলেননি তাকে। আপনার কিসের আত্মীয়, আপনার কিসের কি? তো মানে ও এরকম ফিউরিয়াস হয়ে গেছে, ও আমাদের মুরব্বী যারা আছে, গুরুজনরা আছে, ওনাদেরকে শাসাইতেছে, আপনাদের মানে কি করতেছেন আপনারা, হ্যাঁ কিছু বলেন না। তো আমরা না স্তম্ভিত হয়ে গেছি যখন মহি ওই গুরুজনদেরকে আমরা তখনও স্তম্ভিত, কী হইতেছে এটা কি। ওনারাও মানে স্তম্ভিত হয়ে গেছে, কারণ এই ছেলেটা রাগে না। সারা জীবনে আমি মহিকে শুধুমাত্র একবার রাগ হইতে দেখছি এবং সেটা ছিল ওই দিন, ঠিক আছে। এখন গুরুজনরা তখন হুঁশ ফিরা, মানে পুরো প্রসেসটা, ঘটনাটা ঘটতে 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগছে, ঠিক আছে। মহি এখান থেকে উঠা ওইখানে যাইতে যেতে 5 সেকেন্ড লাগছে, চটটা দিতে 1 সেকেন্ড লাগছে, ওনাদেরকে কথা শোনাইতে আরও 10 সেকেন্ড লাগছে। এর ভিতরে আমরা জাস্ট তাকায় প্রসেস করতেছি হইতেছেটা কি। কারণ আমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া হয় নাই, এতদিন হয়ে গেছে কোনো ঝগড়া হয় নাই। এই প্রথম ঝগড়াটা হলো এই জায়গার মধ্যে, এবং ঝগড়াটা করছে কে? এমন কোনো মানুষ না যে সহজে রেগে যায়, এমন কোনো মানুষ না যে ঝগড়াটে মানে সে জন্ম থেকে ঝগড়াটে, এরকম কোনো মানুষ করে নাই। ঝগড়াটা করছে এমন একটা মানুষ যে কিনা কখনোই ঝগড়া করে না, যে কিনা কখনোই রাগ করে না। এমন আমরা প্রসেস করতেছি, তখন আমাদের গুরুজনরা একটু টনক তুললো যে কিছু একটা হয়েছে। তখন উনি বলতেছে, আরে বেটা আমি তো বলতাম ওকে, আমাকে বলার সুযোগ তো দিবি, তুই তো এখানে কাহিনী করে ফেল, তুই একই মারছস কেন তুই, আমরা তো বলতেছিলাম। মহি তখন বলে, কিসের কী বলতেছেন আপনি, হ্যাঁ আপনি চুপ করেছিলেন, আমরা খালি দেখতেছিলেন শুনতেছিলেন আপনি। তখন গিয়ে আমাদের স্কুলের আরও বেশ কয়েকজন স্টুডেন্ট, আমাদের ক্যাপ্টেন, ওর বন্ধু, সবাই ওকে টাইনা নিয়ে গেল, বাইরে নিয়ে গেল যে তুই আয় ভাই, ঠান্ডা কর তুই মাথা। তখন আমি প্রথমবার এই জিনিসটা বুঝতে পারলাম যে যে মানুষগুলো সহজে রাগে না, তাদের রাগগুলো দেখার মতো কেন হয়, কারণ তারা আনএক্সপেক্টেড জিনিস করে ফেলে। মহি যে এই সামনের স্টুডেন্টটাকে বা মানুষটাকে মারলো, চর মারলো, এটা কিন্তু খুব আহামরি কোনো কিছু না। লাইক আমরা মুভির মধ্যে সাধারণত দেখি যে কোনো একটা ভদ্র ছেলে তার বাবাকে যখন কোনো কিছু বলে ফেলে, বা তাকে যখন কোনো অপবাদ দিয়ে ফেলে, বা তার যখন কোনো অনেক বড় ক্ষতি করে ফেলে, সে মানে আগুন লাগায় ফেলে, ছিঁড়া ফেরা ফেলে, সামনের মানুষকে প্রতিশোধ নিয়ে ফেলে, এই ধরনের একটা জিনিস হয়। বাট রিয়েল লাইফে আসলে এরকম কিছু হয় না, মেবি হয়, বাট আপনি একটু বুঝেন, আমরা তখন স্কুলের বাচ্চা ছেলে, ঠিক আছে, আমরা এখনও তত বড় হই নাই। এবং আমাদের এখানে অত বড় কিছু না হইলেও আমাদের এখানে আনএক্সপেক্টেড একটা জিনিস হয়েছে। এবং যারা রাগে না তারা ওই আনএক্সপেক্টেড, মানে চর যদিও খুব বড় কোনো কিছু না, বাট এটা আনএক্সপেক্টেড ছিল এবং আমাদেরকে নাড়ায় দিয়েছিল। এটাই আমি বলতেছি যে কি হইতে পারে সাধারণত। এবং তার থেকে সুন্দর ব্যাপার, আমি একটু আগে যেটা বললাম যে আমি হাসতেছি কারণ এটা খুশির আনন্দের একটা হাসি ছিল, কারণ লাস্টে একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এই সকাল কিংবা এই দুপুরের দিকে এই ঘটনাটা ঘটছিল। সারা সকাল, সারা দিন, সারা দুপুর, সারা বিকাল একটা গমগমা রমরমা, সবাই চুপচাপ ছিলাম। কি হইলো এই দুনিয়া, মানে ইয়াটার মধ্যে, পুরা এতগুলা দিনের মধ্যে কেউ ঝগড়া করে নাই, সে ঝগড়া করা শুরু করছে, এই কেমন কথা।
সন্ধ্যার সময় দেখি মানে আজানটা এখনও দেয় নাই, আজানের আগে মাগরিবের আজানের আগে হঠাৎ দেখি মহিবুল্লাহ আইসা ওই ছেলেটার কাছে আবার আসছে, বুঝছেন। এবার মারামারির জন্য আসে নাই সে আয়শা তাকে ধইরা মানে আদর করতে করতে ভাই আমাকে ক্ষমা করে দেয়। আমি আসলে ওই সময় এই কোনো কিছু বুঝি নাই এবং শুধু মানে করুণ স্বরে না, ও লিটারালি চোখের পানি ফালায় এবং প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে তার কান্নার চোখের পানির স্পিড আরও বাড়তেছে, বুঝছেন। ও আরও বেশি হাঁসফাঁস করতেছে, ভাই আমি আসলে তোমাকে মারতে চাই না, বুঝছো না, আমি আসলে তুমি কেউ আমাকে অপবাদ দেয় না, কিন্তু তুমি আমাকে ওই দিন এই দিন এই বেলায় আমাকে অপবাদ দিয়ে ফেলছো, এই জিনিসটা আমাকে মানতে পারি না, কিন্তু আমার আসলে এই জিনিসটা করা উচিত হয় না, মানে মানুষ বলতেই পারে, কিন্তু তুমি মানে আমি যে কী ভর করতেছিলাম আমাকে শয়তানে ধরছে ভাই, আমি তোমার কাছে করো জোরে ক্ষমা চাই, মানে ওর পা ধইরা, ঠিক আছে, আমাদের মহি মানে ভদ্র ছেলে যেটা, ও মানে লিটারালি ওর পা ধইরা ওকে কান্নাকাটি করে, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি মানে এই জিনিসটা করার আমার কোনো ইচ্ছা ছিল, আমি কেমনি করে ফেলছি আমি জানি না, এরকম মানে ওর কাহিনী দেখা মানে আমাদের যে সামনের প্রতিপক্ষ যে চর খাইছে ও কিন্তু রাইগেই ছিল, ঠিক আছে, মানে একদম দুপুর থেকে সে কিন্তু রাইগেই ছিল, ও কিন্তু মানে চিল্লা ফাল্লা করছিল, এই ওর এত বড় সাহস, এই কাহিনী ও আমার চিনে আমার ভাব কেড়াই, মানে এই ধরনের একটা কাহিনী কিন্তু করছে। কিন্তু সন্ধ্যার সময় এসে যখন তাকে দেখতেছে মহি তার পায়ে ধরে ইয়া করতেছে এবং এত সুন্দর করে গুছায় আকুতি মিনিত করে তার কাছে ক্ষমা যাচ্ছে, এখন ও নিজেও নরম হয়ে গেছে, ও নিজেও কান্না শুরু করে, ভাই না ঠিক আছে, এটা আমার ভুল ছিল ভাই, তোমার কোনো দোষ ছিল না, আমি তো তোমাকে অপবাদ দিয়ে ফেলছি, এটা আমার উচিত হয় না ভাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি যে কী করছি আমিও জানি কি শয়তানি ধরছিল ভাই, মানে মানে থাকে না, মানে দুইজনই কান্নাকাটি করতেছে মানে এখন আমরা মানে আমি হয়তো কোনো একটা জায়গাতে ভাবছিলাম যে মহিয়া এসে ক্ষমা অবশ্যই যাবে, কিন্তু সে যে এত সরল একটা মানুষ যে একদম কান্নাকাটি মানে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না যেই জিনিসটা মানে ওই দিন এই জিনিসটাও দেখা পেলাম যে আনএক্সপেক্টেড রাগ, আবার আনএক্সপেক্টেড না ক্ষমা চাও আনএক্সপেক্টেড না, মানে হাউমাউ করে কান্না যেটা ওইটা আমি দেখলাম, মানে ওর কান্নাকাটিরও চরটা যেমন চরের আওয়াজ যেমন থাপ্পড়ের আওয়াজটা যেমন প্রতিধ্বনিত হয়েছিল, ওর হাউমাউ করা কান্নার শব্দটাও কিন্তু প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা সবাই আইসা দেখতেছি যে ও কান্নাকাটি করতেছে, গড়ায় পড়তেছে ওর পায়ের দিকে, এবং আমাদের যে মুরব্বী আমাদের যে আত্মীয় ছিল উনিও আইসা কান্নাকাটি করে ওদের সবাই দুইজনকে জড়ায় ধরে, আরে তোমরা তোমাদের ছোট্ট বাচ্চা মানুষ, আল্লাহ তুমি এই কলিজার টুকরা এই ফুলের কলিগুলাকে তুমি মানে জান্নাতে পৌঁছায় দিও, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তারা ভুল করে ইয়ে করছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আর বাচ্চা তোমরা কত সুন্দর, তোমরা ক্ষমা চাইতেছো, ওয়াও, মানে উনিও খুব আবেগে আপ্লুত হয়ে গেছে এবং উনিও খুব খুশি হইতেছে, ওনার চোখ দিয়েও খুশির কান্না পড়তেছে, উনিও কান্না করে দিয়েছে, বুঝছেন। আর ওই দিক দিয়ে সাইড দিয়ে আমিও কান্না করি না, আমি হয়তো কান্না করি নাই, আমার হয়তো চোখটা ভিজে গেছিলো, কিন্তু আমি কান্না করি নাই। কিন্তু এই ঘটনাটা এই মুহূর্তটা খুব সুন্দর ছিল, লাইক ক্ষমা চাওয়া খুব দারুণ একটা গুণ, ক্ষমা করা এটাও খুব দারুণ একটা গুণ, মহৎ একটা গুণ, এবং দুই পক্ষই একে অপরের কাছে ক্ষমা চাইবে, এইটা তো ম্যাজিক্যাল একটা মোমেন্ট। সাধারণত সামনের মানুষটা ক্ষমা চায়, আমি ক্ষমা করি, অথবা আমি ক্ষমা চাই, সামনের মানুষ আপনি ক্ষমা করে দেন, কিন্তু এখানে দুইজন একে অপরকে ক্ষমা চাইতেছে এবং কি দারুণভাবে ক্ষমা চাইতেছে, একদম মনের ভিতর থেকে, এরকম না যে অন্য কোনো একটা মানুষ তৃতীয় পক্ষ এসে বলতে এই তুই কাছে মাফ চা, মাফ চাইলাম ভাই আমার ক্ষমা করে দে, ঠিক আছে, এই হাত হ্যান্ডশেক কর বা এই ধরনের জিনিস, এরকম না, ওরা নিজে থেকেই কান্নাকাটি করে হাউমাউ করে মানে মন থেকে এই ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, এই দারুণ ব্যাপারটা আমি ওই দিন খেয়াল করলাম এবং আমার কাছে খুব ভালো লাগলো। তো যেই মানুষগুলো সহজে রাগে না, ওদের রাগ দেখার মতো হয়, আবার ওদের প্রায়শ্চিত্তটাও আমার মনে হয় দেখার মতো হয়। তো ওই দিনটা একটু অন্যরকমই ছিল। তো এই ছিল আজকের ঘটনা। আর আশা করি আপনারা মানে আপনাদের জীবনে যদি এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে আপনাদের। আর আজকের দিনের ছবি হচ্ছে এটা, আমি প্রতিদিন আসলে ছবি আঁকি এবং আপনাদেরকে দেখাই ভিডিও লাস্টে। আজকের দিনে আঁকলাম আমি আনারস, ঠিক আছে। আর আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমার এটা হচ্ছে 26তম ছবি, এই পর্যন্ত 26টা ছবি আঁকছি, বাকি সব ছবি যদি দেখতে চান তাহলে আপনি কমিউনিটি ট্যাবের মধ্যে যেতে পারেন, সেই জায়গার মধ্যে আমি 5টা করে ছবি প্রতিদিন না মানে 5 দিন পরে আমি আপলোড করি, ঠিক আছে। স্টে টিউনড। আসসালামু আলাইকুম।